আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের আজকে এই তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহের অ্যাকচুয়ালি লেকচার নাম্বার 6 এবং থিওরিটিক্যালি আজকে এটা লাস্ট লেকচার। এরপরে আমি শুধু আপনাদের কিছু ম্যাথ করাবো, মানে আজকের ক্লাসে এই চ্যাপ্টারের থিওরি যা আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা আজকের ক্লাসে কিছু জিনিসপত্র দেখব, পড়বো, এবং আজকে আমি আপনাদেরকে একটা জিনিস পড়াবো। এটাকে বলা হয় অ্যাম্পিয়ার সার্কিটালস ল বা অ্যাম্পিয়ারের সূত্র। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। চলেন শুরু করা যাক। আমরা শুরু করব আজকে অ্যাকচুয়ালি, মনে আছে আপনাদের গড় মান, তারপর হচ্ছে আপনাদেরকে আমি গড় মানটা শুধু পড়াইছিলাম। পূর্ণ চক্রের গড় মান 0 আসছিল, আর অর্ধ চক্রে একটা গড় মান পেয়েছিলাম। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে পূর্ণ চক্রের গড় মান কত দেখিয়েছিলাম? 0। অর্ধচক্রের গড় মান কত ছিল? অর্ধচক্রের গড় মান ছিল একটা আপনাদের 2π/3 দিয়ে একটা গড় মান ছিল অর্ধচক্রের। এখন আজকে নতুন একটা জিনিস আমি আপনাদেরকে পড়াবো। সেই নতুন জিনিসটা হচ্ছে বর্গমূলীয় গড় বর্গমান। সো আমরা গড় মান পড়ছি পূর্ণচক্রের জন্য, অর্ধচক্রের জন্য। আজকে নতুন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গমান। বর্গমূল গড় বর্গমান। প্রশ্ন হচ্ছে আগে এইটা কেন লাগে সেটা আগে বুঝি। মানে আগে জিনিসটা পড়ার আগে এটা কেন দরকার সেটা একটু বুঝে আপনাদেরকে। দেখেন, আপনি যদি পূর্ণ চক্রে যান, একটা পূর্ণ চক্রে যখনই ইন্টিগ্রেশন করতেছেন জিনিসটা জিরো চলে আসে। পজিটিভ এবং নেগেটিভ মিলে ইন্টিগ্রেশন থেকে পূর্ণ চক্রে 0 থেকে টি যদি করি, তাহলে আমার যে ই ডিটি এটা আমাকে 0 দেয়। আর যদি অর্ধ চক্রে থাকি, শুধু এই সেগমেন্ট, তাহলে 0 থেকে t/2 ই ডিটি এটা কিন্তু 0 দিবে না। এটা আমরা গত ক্লাসে দেখছি। কিন্তু আমরা যখন কাজকর্ম করব, পূর্ণচক্র অর্ধচক্র এত কিছু তো মাথায় রাখা মুশকিল। আমরা এই জন্য যেটা ব্যবহার করব সেটাকে বলা হয় রুট মিন স্কোয়ার ভ্যালু। রুট মিন স্কোয়ার আরএমএস মান। আপনারা কেমিস্ট্রিতে আরএমএস ভেলোসিটি পড়ছেন। ইভেন ফিজিক্সেও যখন আমরা প্রথম পত্র পড়ছি, প্রথম পত্রে যখন আদর্শ গ্যাস পড়ছি, আদর্শ গ্যাসের বেলায় আমরা কি আরএমএস মানগুলো পড়ে আসছি। এখন কথা হচ্ছে কেন রুট মিন স্কোয়ার বা আরএমএস মানটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কারণ আরএমএস এর বেলায় আপনার এই যে টাইম পিরিয়ডটা কত এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আবার বলতেছি, আপনি যখন আরএমএস নিয়ে কাজ করতে যাবেন রুট মিন স্কোয়ার, সো রুট মিন স্কোয়ার যখন করতে যাচ্ছেন তখন অ্যাকচুয়ালি টাইম পিরিয়ডের কোনো ইস্যু নাই। যে কোনো টাইম পিরিয়ডে আপনার আরএমএস মানটা কি হবে? সেম হবে। এখন রুট মিন স্কোয়ারে আপনি কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, এটা হচ্ছে আর একটা বিবেচ্য বিষয়। মানে আগে কি আপনি স্কোয়ার করবেন, না আগে আগে আপনি রুট করবেন, না আগে মিন করবেন, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে দেখেন, একটা ফাংশন নিয়ে যখন আপনারা কাজ করতে যান, ধরেন আমি আপনাকে বললাম ওয়াই ইজ এ এফ অফ জি অফ কিউ এক্স, এরকম যদি করতে বলি, দেখেন তো আপনি প্রথমে কার কাজ করবেন? প্রথমে কিউ এক্সটা করবেন, এটা হচ্ছে ফার্স্ট, তারপরে জি সেকেন্ড, এরপরে এফ থার্ড। সো স্টেপ ওয়াইজ আগে কিউ এক্স করবেন, তারপর জি এক্স করবেন, তারপর এফ করবেন। তাহলে আমরা যখন আর এম এস লিখবো, আর এম এস, তাহলে ফার্স্টে স্কোয়ার করব, তারপরে সেকেন্ড স্টেপে মিন করব, আর ফাইনালি এসে রুট করব। সো আগে স্টেপিংটা বুঝি যে আমরা যখন আরএমএস করব প্রথমে কি করে নিব? বর্গ করব, বর্গ করার পরে গড় করব, গড় করার পরে রুট করব। তাহলে চলেন একটু দেখি। ধরেন আপনাকে কোনো একটা ওয়েভ ধরায় দিলাম আমি,
এখানে টাইম টি, এদিকে ধরেন ই, তাহলে আপনি এখানে একটা ওয়েভ আঁকলেন। এটা হচ্ছে ই জিরো, আর এই ওয়েভ ফাংশনটা ই সমান ই জিরো সাইন ওমেগা টি। আমার একটা পরিবর্তী ভোল্টেজের যে ফাংশনটা এটা দেওয়া আছে ই জিরো সাইন ওমেগা টি, তাহলে আপনি ফাংশনটা এভাবে লিখলেন। এবার আপনাকে বলা হলো এই যে ওয়েভ ফাংশনটার এটার আর এম এস ভ্যালু কত নির্ণয় করতে। তাহলে আপনাকে যখন আরএমএস ভ্যালু নির্ণয় করতে বলছে, আপনি কি করবেন? রুট মিন স্কোয়ার, প্রথমে কি করবেন? প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্কোয়ার করে নেবেন। প্রথমে কি করবেন? স্কোয়ার করবেন। তাহলে আগে স্কোয়ার করে নিই, দেখি। আমি সেগমেন্টগুলোকে আলাদা করে নিচ্ছি। এইবার দেখেন, প্রথমে হচ্ছে স্কোয়ার করব। প্রথমে সব স্কোয়ার করতেছি। প্রথমে স্কোয়ার, তাহলে স্টেপ ওয়ানে স্কোয়ার করব। স্টেপ ওয়ান স্কোয়ার করেন। এখন স্কোয়ারকে মিন করবেন স্টেপ টুতে। স্টেপ টু মিন বা গড় করবেন। তাহলে এই যে সাইনোসয়েডাল স্কোয়ারের গড় করলে এরকম একটা ভ্যালু পাবেন। তারপরে সেই স্টেপ থ্রিতে আপনি সেটাকে রুট করে দিবেন। স্টেপ থ্রিতে করবেন কি? রুট। তাহলে এই যে দেখেন রুট মিন স্কোয়ার ভ্যালুটা আপনি পাচ্ছেন। সো তাহলে এইটা অলওয়েজ খেয়াল রাখবেন, প্রথমে কি স্কোয়ার, তারপরে কি মিন, সবার শেষে রুট। এখন একটা জিনিস দেখেন, তাহলে এই যে সবুজ যে ভ্যালুটা, এটাই আরএমএস ভ্যালু, বা এইটাকে ডিসি ভ্যালুও বলা হয়। আরএমএস মানটা আসলে ডিসি মান, কারণ আপনি যখনই আরএমএস করে ফেললেন তখনই সেটা এসি থেকে কি হয়ে যাচ্ছে? ডিসি হয়ে যাচ্ছে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আপনারা অলওয়েজ তাহলে খেয়াল রাখবেন যে যে কোনো ভোল্টেজ বা কারেন্টকে যদি আরএমএস করা হয় সেটার এসি থাকে না, এসি থেকে কিসে কনভার্টেড হয়ে যায়? ডিসিতে কনভার্ট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই আরএমএস ভ্যালু বের করার জরুরতটা কি? আমরা আরএমএস ভ্যালু কি সেটা ডিটেলস দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বা স্যার, আমরা কেন আরএমএস ভ্যালু বের করব? আরএমএস ভ্যালু বের না করলে কি সমস্যা ছিল সেটা এখন আমরা দেখব। সো আমরা এখন দেখব হোয়াই আরএমএস ভ্যালু, কেন আরএমএস ভ্যালু, হোয়াই আরএমএস ভ্যালু। দেখেন, আপনি একটা যন্ত্রের যখন ব্যয়িত ক্ষমতা বের করবেন, ব্যয়িত ক্ষমতা পি সমান হয় ভি স্কোয়ার বাই আর, অথবা ভিআই, অথবা আর স্কোয়ার আর। এখন ডিসির বেলায় এগুলো নিয়ে সমস্যা নাই। ডিসিতে ভি আই দুইটাই ধ্রুব থাকে। যত নাটের গুরু নষ্টের গোড়া হচ্ছে এসি, কারণ এসিতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সো তাহলে যেহেতু এসিতে আমাদের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এসি এর বেলায় আমরা কিন্তু এইভাবে ডিরেক্টলি এসি ভোল্টেজ বা এসি কারেন্টটাকে ইউজ করতে পারতেছি না। জিনিসটা খেয়াল করেন, আমার একটা এসি ভোল্টেজ বা কারেন্ট যদি দেখতে যাই, সেটা সাইনোসয়েডাল ভোল্টেজ বা সাইনোসয়েডাল কারেন্ট হয়। সো প্রত্যেক মোমেন্টে ভোল্টেজ এবং কারেন্ট কি করতেছে? অল্টারনেট করতেছে। প্রতি মোমেন্টে ভোল্টেজ এবং কারেন্ট পরিবর্তিত হচ্ছে। খুবই ভয়ানক ব্যাপার। তাহলে কি প্রত্যেক মোমেন্টে পাওয়ারও চেঞ্জ হবে? আপনাকে যদি বলি আমি যে আপনার বাসায় যে বাতিটা জ্বলতেছে, এখন ইউজ করবে এক ক্ষমতা, একটু পরে ইউজ করবে আর এক ক্ষমতা, তাহলে বিদ্যুৎ বিল বের করতে যেহেতু খবর হয়ে যাবে আমাদের, তাই না? সুতরাং আমরা এসি থেকে ডিসি ভ্যালু পাওয়ার জন্য এই যে আরএমএস যখন করে ফেললাম, একটু আগের যে আমি গ্রাফিক্যাল এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে, আরএমএস কিভাবে করা হয় সেখান থেকেই দেখেন বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আরএমএস মানে ডিসি ভ্যালু। তাহলে এসিতে যদি ভোল্টেজ কারেন্ট আমি দিয়ে দিই আপনাকে, তাহলে এসি প্রবাহ
বা ভোল্টেজে ব্যয়িত ক্ষমতা পি ইকুয়ালস টু, এখন আমরা আরএমএস ভ্যালু ইউজ করব, ভোল্টেজের আরএমএস ভ্যালু, অথবা এসিতে যেহেতু আমরা ই দিয়ে ভোল্টেজ বোঝাচ্ছি, ই স্কোয়ার আরএমএস বাই আর, অথবা কারেন্ট, এটার আরএমএস ভ্যালু আই স্কোয়ার আরএমএস ইন্টু আর, অথবা ভোল্টেজের আরএমএস ভ্যালু এবং কারেন্টের আরএমএস ভ্যালু। সুতরাং আপনাকে যদি এসি প্রবাহে ব্যয়িত ক্ষমতা বের করতে হয়, অবশ্যই কোন ভ্যালু ব্যবহার করতে হবে? আরএমএস ভ্যালু ব্যবহার করতে হবে। আরএমএস ভ্যালু ছাড়া আপনি এসি এর বেলায় ভোল্টেজ বা কারেন্ট বা ব্যয়িত ক্ষমতা বের করতে পারবেন না। এই কারণে আরএমএস ভ্যালুটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন, আমি আপনাদেরকে প্রসিডিউর শিখাচ্ছি, আমি আপনাদেরকে কেন ব্যবহার করতে হবে সেটাও বলে ফেলছি। এখন তাহলে চলেন আরএমএস ভ্যালুটাকে ফাইন্ড আউট করি। আমরা ফাইন্ড আউট করব আরএমএস ভ্যালু। তাহলে পরিবর্তী ভোল্টেজের আরএমএস মান, মানে আমরা একটা পরিবর্তী ভোল্টেজের আরএমএস মান নিব। এখন দেখেন, আমরা জানি ই সমান ই জিরো সাইন ওমেগা টি। এখন ই সমান যদি ই জিরো সাইন ওমেগা টি হয়, আমরা যখন আরএমএস ভ্যালু নিব, ই আর এম এস রুট মিন স্কোয়ার ভ্যালু, প্রথমে কি করব? বর্গ করব। ওকে, বর্গ করলাম ডিটি। গড় করতে হলে আগে সবগুলোকে যোগ করে নিতে হয়, তাহলে জিরো থেকে টাইম টি পর্যন্ত সবগুলোকে যোগ করলাম। এবার মিন বা গড় করার জন্য সময়টা দিয়ে ভাগ করব আর শেষে রুট ওভার করব। এই যে দেখেন, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আমি আবার বলতেছি, প্রথমে কি করবেন? বর্গ। বর্গ থেকে মিন বা গড় করতে হলে কি আগে সব যোগ করে তারপর মোট সময় দিয়ে ভাগ করতে হবে, সেটা করলাম। আর সবার শেষে রুট করব। তাহলে এই যে আরএমএস ভ্যালুটা এইভাবে বের হবে। এখন আসেন, চলেন আমরা ইন্টিগ্রেট করি, দেখি। আমরা সাইন স্কোয়ার ওমেগা টি বা সাইন স্কোয়ার থিটা যদি থাকে, ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারি না। সো আমরা সাইন স্কোয়ার থিটা থাকলে কি করি? কস টু থিটা ইকুয়ালস টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইউজ করি। সো কস টু থিটা ইকুয়ালস টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - cos 2 থিটা, or sin square theta equals to 1 - cos theta divided by 2। এখন আমরা আগে যে কাজটা করব, 0 থেকে টি ই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটাই কষ্ট লেখা যায় ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার ওমেগা টিকে কি লেখা যায়? 1 - cos 2 ওমেগা টি ডিটি। যেহেতু একটা ইন্টিগ্রেশন আছে, এখানে ডিটিউ লাগবে। জিরো থেকে টাইম পিরিয়ড টি পর্যন্ত। খুবই সুন্দর কথা। এখন আসেন আমরা ইন্টিগ্রেশন শিখি। ই নট স্কোয়ার বাই 2, 1কে ইন্টিগ্রেট করলে টি পাবো। কস 2 ওমেগা টিকে ইন্টিগ্রেট করলে, কসকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? সাইন পাওয়া যায়। তাহলে সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা, 0 থেকে টাইম পিরিয়ড টি, ই নট স্কোয়ার বাই 2 ইন্টু টাইম পিরিয়ড টি মাইনাস সাইন 2 ওমেগা সমান 2 পাই বাই টি ইন্টু টি ডিভাইডেড বাই, এখানে 2 ইন্টু ওমেগা, ওমেগা সমান আবারও 2 পাই বাই টি। আর জিরো বসালে তো জিরো জিরোই হয়ে যাবে। জিনিসটা বুঝছেন? আমরা জাস্ট লিমিটের ভ্যালুটা বসাচ্ছি, সো টি বসাচ্ছি। এখন তাহলে আমরা যেটা পাবো, ই নট স্কোয়ার বাই 2 টি মাইনাস, এখানে টি টি কাটাকাটি যায়, সাইন 4 পায়ের মান কত? 0, 0/2 পাই। তাহলে ই নট স্কোয়ার বাই 2 ইন্টু টি,
এটা হবে আমার ইন্টিগ্রেশনটুকুর ভ্যালু। তাহলে ইন্টিগ্রেশনটুকুর ভ্যালু যদি এটা হয়, আমরা আরএমএস ভ্যালু যখন বের করতে যাচ্ছি, ই আরএমএস এটা ছিল রুট ওভার 1/t 0 থেকে টি ই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। সো আমরা এখানে ইন্টিগ্রেশনের মানটা পেয়ে গেছি ই নট স্কোয়ার ডিভাইড বাই 2t রুট ওভার ই নট স্কোয়ার বাই 2 অর E0/√2। তাহলে আরএমএস মান আমাদের যে শীর্ষ মান সেটার √2 দিয়ে যদি শীর্ষ মানকে ভাগ করি তাহলে আরএমএস মান পাবো। তাহলে আমরা সরাসরি এখান থেকে বলতে পারতেছি পরিবর্তী ভোল্টেজের আরএমএস মান আরএমএস সমান E0/√2। একইভাবে পরিবর্তী কারেন্টের আরএমএস মান আরএমএস সমান I0/√2। সুতরাং আমরা শীর্ষ মান এবং আরএমএস মানের মধ্যে সম্পর্কটা এখান থেকে কি করতে পারতেছি, নির্ধারণ করে রাখতে পারতেছি। সুন্দর মতো কাজ শেষ হয়ে গেছে আমাদের আরএমএস ভ্যালুর। এখন এই যে বর্গমূল গড় বর্গমানটা আছে, এখন আমার 1/√2 এর ভ্যালুটা 0.707, এটাও মনে রাখেন 1/√2 ইকুয়ালস টু 0.707। তাহলে সবসময় খেয়াল রাখবেন যে আরএমএস ভ্যালুটা আছে, এই আরএমএস ভ্যালুটা হচ্ছে শীর্ষ মানের 0.707 গুণ। এখন খেয়াল করেন তো, আমরা যদি বলি কোথাও 220 ভোল্ট এসি ও 220 ভোল্ট ডিসি এর মধ্যে কোনটি বিপজ্জনক? 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক নাকি 220 ভোল্ট ডিসি বেশি বিপজ্জনক? দেখেন, যখন আমি ডিসি বলতেছি, ডিসিতে কিন্তু কোনো পরিবর্তন হয় না। 220 ভোল্ট যদি ডিসি বলি, আমি 220 ভোল্ট ডিসি ভোল্টেজে সর্বদা 220 ভোল্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। মানে এর বেশিও হবে না, কমও হবে না। কিন্তু যখন 220 ভোল্ট এসি বলবো, এখন এই 220 ভোল্ট এসি, তার মানে আমার আরএমএস ভ্যালুটা 220, আরএমএস সমান 220। এখন দেখেন 220 ভোল্ট এসিতে শীর্ষ মানটা কত হয়? 311 ভোল্ট। তার মানে কেউ যদি 220 ভোল্ট এসি এর শক খায়, সে সর্বোচ্চ 311 ভোল্টের শক খেতে পারে। তাহলে 220 ভোল্ট এসি এর শক কেউ খেলে সর্বোচ্চ 311 ভোল্টের শক খেতে পারে। তাহলে দেখেন কোনটা বেশি বিপজ্জনক? 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক। সো 220 ভোল্ট এসি 220 ভোল্ট ডিসি এর তুলনায় অধিক বিপজ্জনক।
সুতরাং সাবধান, এসি লাইন নিয়ে বেশি পাকনামি করেন না যে ভাই এসি লাইন 220 ভোল্ট। এসি লাইন নিয়ে সবসময় সাবধান থাকবেন, কারণ এসি প্রবাহে আপনার যে ভোল্টেজটা আছে, যে ভোল্টেজের রেটেড ভ্যালু, সবসময় মাথায় রাখবেন এসি যে কোনো লাইনের ভোল্টেজ বা কারেন্ট যখন বলা হয় সেটা আপনাকে রেটেড ভ্যালুটা বলা হয়, আরএমএস ভ্যালু বলা হয়। এসি ভোল্টেজ বা কারেন্ট এর রেটেড মান বলতে আরএমএস মান বোঝায়। সুতরাং যদি কোথাও দেখেন এসি ভোল্টেজ বা কারেন্ট দেওয়া আছে, তার মানে সেখানে শুধুমাত্র কি ভ্যালু দেওয়া আছে, আরএমএস ভ্যালু দেওয়া আছে। সুতরাং এসির বেলায় একটু সাবধান থাকতে হবে, কারণ শীর্ষ মানটা আরএমএস মানের তুলনায় 1.41 গুণ বড় হয়ে যায়। ওকে, এখন আসেন, এই যে আরএমএস ভ্যালু যেটা, এই আরএমএস ভ্যালুকে কার্যকর ভ্যালু বলা হয়, কার্যকর মান। তাহলে আমরা অ্যাকচুয়ালি যখন কার্যকর তড়িৎ প্রবাহ বা কার্যকর ভোল্টেজ বলবো, তখন সেটা আরএমএস ভ্যালু বোঝায়। সো কার্যকর মান, ভোল্টেজ, এসি ভোল্টেজ বা এসি প্রবাহের কার্যকর মান বলতে আরএমএস মান বোঝায়। সুতরাং যখনই কোথাও এসি ভোল্টেজ বা এসি প্রবাহের কার্যকর মান বলবে, তখন এটা বুঝবেন কি, আরএমএস মান। এখন আমাদের এইখানে আরেকটা জিনিস লাগবে, সেটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক। একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক। এই আকৃতি গুণাঙ্কটা কি? আকৃতি কোণটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক, এটা হচ্ছে গড় বর্গের বর্গমূল মান ডিভাইডেড বাই গড় মান। এখন দেখেন, বর্গমূল গড় বর্গমান বা গড় বর্গের বর্গমূল মান, এটা কি 1/√2 ইন্টু শীর্ষ মান। আর পূর্ণ চক্রের তো গড় মান নাই, অর্ধ চক্রের গড় মান যেটা আছে সেটা হচ্ছে 2/π ইন্টু শীর্ষ মান। এখান থেকে আমরা পাবো 1/√2 ইন্টু π/2, π/2√2। সবসময় আকৃতি গুণাঙ্ক পাবেন 1.11। যে কোনো আপনার এসি ভোল্টেজ বা এসি কারেন্টের ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক কত আসবে? 1.11 আসবে। সো এইটা একটু ভালো মতো খেয়াল করবেন, এমসিকিউ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন ফর্ম ফ্যাক্টরের পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় পিক ফ্যাক্টর। সো পিক বা ক্রেস্ট ফ্যাক্টর বলা হয় এটাকে। তাহলে চলেন পিক বা ক্রেস্ট ফ্যাক্টর এটা আবার কি জিনিস সেটা দেখি। একটা মিনিট। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ফর্ম ফ্যাক্টর দেখে ফেলছি। এবার আমরা দেখব কি, পিক ফ্যাক্টর বা শীর্ষ গুণাঙ্ক। একটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক, আরেকটা কি, শীর্ষ গুণাঙ্ক। এখন শীর্ষ গুণাঙ্ক কোথা থেকে আসে সেটা একটু দেখাই।
পিক ফ্যাক্টর কোথা থেকে আসে? পিক ফ্যাক্টর বা শীর্ষ গুণাঙ্ক। আপনার পিক ফ্যাক্টরটা আসে হচ্ছে শীর্ষ গুণাঙ্ক শীর্ষ মান ডিভাইডেড বাই বর্গমূল গড় বর্গমান। এখন শীর্ষ মান ডিভাইডেড বাই বর্গমূল গড় বর্গমান মানে কি? শীর্ষ মান ডিভাইডেড বাই √2। তাহলে শীর্ষ গুণাঙ্ক সবসময় আপনাকে √2 বা 1.414 দিবে। সো যে কোনো এসি ওয়েব ফর্মের যে শীর্ষ মান সেটা আসবে 1.414। তো তাহলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক পাচ্ছি আমরা কত? 1.11। আর শীর্ষ গুণাঙ্ক পাচ্ছি কত? 1.414। এই ছিল আমাদের অ্যাকচুয়ালি এসি প্রবাহের জন্য যত জিনিসপত্র আছে সব। এখন আমি আপনাদেরকে বলছি যে আজকের ক্লাসে আমি আপনাদেরকে আরেকটা জিনিস পড়াবো। সেটা কি? সেটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ারের সূত্র। সো অ্যাম্পিয়ারের সূত্রটা কি এবং এইটা আমাদের কি কি কাজে লাগবে সেটার ডিটেলসটা আমি এখন আপনাদেরকে পড়াবো। অ্যাম্পিয়ারের সূত্র পড়ানোর আগে আমি আপনাদেরকে একটু একটা জিনিস রিমাইন্ডার দিয়ে নেই। দেখেন, আমরা যখন গাউসের সূত্র পড়ছি, গাউসের সূত্রের সাহায্যে অ্যাকচুয়ালি আমরা কি করছি? গাউসের সূত্রের সাহায্যে আমরা কোথাও ফ্লাস্ক কত সেটা ফাইন্ড আউট করছি, যে কোনো এক জায়গায় টোটাল ফ্লাস্ক থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা পাইছি সেটা হচ্ছে আমার ওইখানে যে প্রাবল্য, এই প্রাবল্যের পরিমাণটা আমরা ওখান থেকে পাইছি। সো ওইটা ছিল আমাদের অ্যাকচুয়ালি গাউসের সূত্র। এখন আমরা গাউসের সূত্র থেকে অ্যাকচুয়ালি কিসের সূত্রে আসব? অ্যাম্পিয়ারের সূত্রে আসব। এটাকে অ্যাম্পিয়ার সার্কিটালস ল বলে। আমি আগেই বলিনি, এই জিনিসটা আপনাদের সিলেবাসে কেন ঢুকাইছে, কি বুঝে ঢুকাইছে, এটার আগা মাথা গোড়া আমি কিচ্ছু বুঝি নাই। মানে এই জিনিসটা সিলেবাসে কেন আছে সেটা আমি জানি না, কিন্তু যেহেতু আছে সেহেতু তো আমাকে পড়িয়ে দিতে হবে। সো আমি পড়িয়ে দিব আপনাদেরকে যে অ্যাম্পিয়ারের সূত্রটা আসলে কি মিন করে বা এটা দিয়ে আমরা কি কি জিনিস পাবো। দেখেন, আমি আপনাদেরকে একটু পিছনে নেই, কিছু জিনিস কম্পেয়ার করাবো। আজকে সূত্রটা পড়ানোর আগে সূত্রটা কেন দরকার, কোথা থেকে আসছে, এই জিনিসগুলো পড়াবো। দেখেন, একটা হচ্ছে গাউসের সূত্র ছিল, আর একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। আমি দুইটা পাশাপাশি লিখবো আপনাদের বোঝার সূত্রে, যে কেন গাউসের সূত্র কি করতেছিলাম, অ্যাম্পিয়ারের সূত্রে কি করব। দেখেন, গাউসের সূত্রে আমি বের করব কি, আমার এখান থেকে বের করার উদ্দেশ্য হচ্ছে প্রাবল্য। এবং এই প্রাবল্যটা বের করছে আমরা কি ব্যবহার করে? ফ্লাস্ক, মোট ফ্লাস্ক থেকে। যে টোটাল কত ফ্লাস্ক আছে সেই তড়িৎ ফ্লাস্ক থেকে প্রাবল্য পাওয়া গেছে। তাহলে অ্যাপসাইলন 0 ই ডট ডিএস এটা সমান কিউ ছিল। এটা ছিল কার সূত্র? গাউসের সূত্র। তাহলে দেখেন, আমরা গাউসের সূত্র থেকে অ্যাকচুয়ালি কি করতে পারছি? প্রাবল্যের মান বের করতে পারছি মোট ফ্লাক্সটা ব্যবহার করে। এখন আসেন, আমরা যখন চুম্বক পড়তেছি, চুম্বকের বেলায় অ্যাকচুয়ালি আমরা এইখানে
কি ব্যবহার করতেছি? চুম্বকের বেলায় কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার ফলে তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। সুতরাং কোনো একটা তারে যদি আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের জন্য আমার অ্যাকচুয়ালি চারপাশে কতটুকু কারেন্ট আছে সেই কারেন্টের মানটা আমরা অ্যাম্পিয়ার্স ল থেকে পাবো। আবার বলতেছি, দেখেন অ্যাম্পিয়ারের সূত্র, এইখানে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হয় তড়িৎ প্রবাহের জন্য। এখন এইখানে বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, আমি বুঝাবো, টেনশন নেন না। অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ারের সূত্রটা হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা, এইটার সঙ্গে আমি যদি ডিএল কে ইন্টিগ্রেট করি, ডিএলটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এখানে তড়িৎ প্রবাহের দিকটা অ্যাকচুয়ালি ডিএল বা দৈর্ঘ্যের, তারের দৈর্ঘ্যের দিক বোঝায়। এই বি ডট ডিএল এটা অ্যাকচুয়ালি টোটাল কারেন্ট আয়ের সমানুপাতিক। আমার কোনো একটা জায়গায় মোট যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই মোট চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে মোট যে কারেন্টটা আছে এই কারেন্টের জন্য অ্যাকচুয়ালি কি সমানুপাতিক। সো এখন এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে এই যে ইন্টিগ্রেশনটা এটাকে বলা হয় ক্লোজড লুপ বা ক্লোজড পাথ ইন্টিগ্রেশন। সো আমি আবার বলতেছি যে যদি কোনো একটা জায়গায় আমি কারেন্ট ফ্লো করাই, সেই প্রবাহিত কারেন্টের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ওই যে চৌম্বক ক্ষেত্রটা আছে ওই চৌম্বক ক্ষেত্রটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ওইখানকার কিসের উপরে, কারেন্টের উপরে। এখন আমি আপনাদেরকে জিনিসটাকে যদি একটু ডায়াগ্রাম আকারে দেখাতে চাই যে আসলে এইটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা এখন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ডায়াগ্রাম আকারে। সো চলেন আমি এই জিনিসটা আপনাদেরকে ডায়াগ্রাম আকারে দেখাবো, একটু বোঝার চেষ্টা করবেন। জিনিসটা অ্যাকচুয়ালি একটা থ্রি ডাইমেনশনাল ব্যাপার, এটা টু ডাইমেনশনের ব্যাপার না, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনের ব্যাপার। এখন দেখেন, আমি ধরে নিলাম কোনো এক জায়গায় একটা তার দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, কোনো একটা জায়গায় একটা তার দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে কারেন্ট যদি ফ্লো করে, আমি কোনো একটা তার দিয়ে কারেন্ট ফ্লো করাই, ধরেন এখানে একটা তার দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এই তার দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন তাহলে আমরা ডান হস্ত যে সূত্রটা দেখছি, সেই ডান হস্ত সূত্র অনুযায়ী এই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? দেখেন তো, তারের দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিলে অন্য আঙ্গুলগুলা ঘুরানো অবস্থায় কিসের দিক ইন্ডিকেট করবে? চৌম্বক ক্ষেত্র বি এর দিক ইন্ডিকেট করবে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র বি, এটা কি একটা বদ্ধ অংশ তৈরি করতেছে। সুতরাং চৌম্বক ক্ষেত্র বি যদি একটা বদ্ধ অংশ তৈরি করে, তাহলে এই যে বি ডট ডিএল থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাবো? মিউ নট আই পাবো। এটাই হচ্ছে আসলে অ্যাম্পিয়ারের সূত্র। সো এখন এই যে ডিএলটা, এই ডিএলটা অ্যাকচুয়ালি কি বুঝায়? লুপের যে মোট দৈর্ঘ্য, সেই লুপের মোট দৈর্ঘ্যের পরিমাণটাকে বুঝায়। আবার বলতেছি, এই যে ডিএলটা আছে আপনার, ডিএল যেটা, এটা বুঝায় যে লুপটা তৈরি হয়েছে সেই লুপের কি মোট দৈর্ঘ্যটার পরিমাণ। এখন এইখানে এই সিনারিওতে আমরা যদি দেখি, দেখেন তো এইখানে ব্যাসার্ধটা আর, ব্যাসার্ধটা কত হবে? আর হবে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে আপনার দেখেন বি ডট ডিএল, বি ডিএল, এখন বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত? বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে ইস্যু।
খেয়াল করে দেখেন এইখানে বি যেটা আছে, এই বিটা প্রতিটা বিন্দুতে কি বরাবর, লম্ব বরাবর না, প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে বি এবং ডিএল এই দুইটার মাঝখানের কোণ হচ্ছে 0 ডিগ্রি। আবদ্ধ লুপে মিউ নট আই। এখন বিটাকে যদি বাইরে নিয়ে আসি, ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এবার মজাটা দেখেন, বি এই যে আবদ্ধ লুপ আর ব্যাসার্ধে আবদ্ধ লুপটা কত, 2 পাই আর না, বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। একটু পিছনের চ্যাপ্টারে মনে করেন, একটা তড়িৎবাহী লম্বা সরল তারের দরুন এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান কত ছিল, বি সমান মিউ নট আই বাই 2 পাই ডি ছিল। মনে আছে কিনা আপনাদের? আমি অ্যাগেন রিপিট করতেছি, গোটা জিনিসটাকে অ্যাগেন রিপিট করতেছি, কারণ আপনাদের বইয়ে এই জিনিসটা খুব সুন্দর মতো গুছানো নাই, এবং নোটেশনগুলো আপনারা এক এক জায়গায় এক এক রকম দেখবেন। অনেক জায়গায় দেখবেন চিহ্নটা ডিএল না দিয়ে ডিএস দিছে। আমি ডিএস দিচ্ছি না, কারণ এস দিয়ে আমরা সারফেস বুঝি। এখানে কিন্তু ইন্টিগ্রেশনটা সারফেসের না, এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে দৈর্ঘ্যের, যে আবদ্ধ দৈর্ঘ্যের জন্য। সো অ্যাগেইন বলতেছে, আমার বি চৌম্বক ক্ষেত্র যেটা, এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আমরা ডট গুণন করতেছি কাকে, দৈর্ঘ্য ডিএল কে। এইটা সমান কত দেওয়া উচিত, মিউ নট আই দেওয়া উচিত। এখন আমার বি এর যে ডিরেকশন এবং এল এর যে ডিরেকশন, এই দুইটা একই দিকে, কারণ একটা তারের চৌম্বক ক্ষেত্র এবং তারের যে দৈর্ঘ্য, দুইটাই চৌম্বক ক্ষেত্র এবং তারের দৈর্ঘ্য এটা বৃত্তের উপরে স্পর্শক বরাবর। এই যে জিনিসটা আর একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি আমি আপনাদেরকে, আর একটা ডায়াগ্রাম আমি এঁকে দেখাই, তাহলে ইনশাল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে যে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের সূত্র থেকে কেন বি এবং ডিএল এই দুইটার দৈর্ঘ্য একই রকম হলো। আমি সেটার জন্য আপনার অ্যাকচুয়ালি ডিরেকশনগুলো দেখাই। চলেন আমি নতুন একটা স্লাইডে আগে ডিরেকশনগুলো বুঝাই আপনাদেরকে। খেয়াল করেন, আমার ধরেন একটা কারেন্ট আই কোনো তারে ফ্লো করতেছে, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করতেছে আই। তাহলে আই এর চারপাশে আমার অতি অবশ্যই একটা বি তৈরি হবে। আয়ের চারপাশে এই তারের চারপাশে বৃত্তাকারে একটা কি তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি তৈরি হচ্ছে। মা বৃত্তটা ভালো হয় নাই, বৃত্তটা একটু সুন্দর বৃত্ত আঁকি বুঝতে সুবিধার জন্য। সো এটা হচ্ছে তার, তারের চারপাশে একটা বৃত্তাকার কুণ্ডলী, এইভাবে বৃত্ত আকারে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি তৈরি হলো, তাহলে এটা বি। এখন দেখেন, এই যে বি এর জায়গায় যদি ক্ষুদ্র একটা অংশ ডিবি আনি, ক্ষুদ্র একটা অংশ ডিবি, যে কোনো বিন্দুতে ডিবি এর ডিরেকশন কি এটা না, যে কোনো বিন্দুতে ডিবি এর ডিরেকশন কি ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর না। আবার যে কোনো বিন্দুতে আমি যদি এই যে এইখানে দৈর্ঘ্যটা কোন বরাবর সেটা দেখতে যাই, এই দৈর্ঘ্যটা দেখতে যাই সেটার এনও স্পর্শক বরাবর, তাহলে ডিবি এবং এল ডিএল, বি এবং ডিএল উভয়ের দিক যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক বরাবর। তাহলে ডিবি এবং এন যেহেতু একই দিকে আছে, তার মানে বি ডট ডিএল যখন আমি বলতেছি, তখন এটা বলতেছি বিডিএল কস 0 ডিগ্রি বা বিডিএল। এখন আমি যখন ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল বলতেছি, এটা সমান মিউ নট আই, ভিতরে কয়টা তার আছে, একটা তার, একটা তারে কতটুকু কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট। তাহলে আই কারেন্টকে মিউ নট দ্বারা গুণ করে আমি অ্যাকচুয়ালি টোটাল এখানে চৌম্বক ফ্লাস্ক এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে অ্যাকচুয়ালি
আবদ্ধ যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের ডট মাল্টিপ্লিকেশনটা নিচ্ছি। এখন এখান থেকে দেখেন তাহলে বি ডিএল, এই যে আবদ্ধ বৃত্তটা আছে এই আবদ্ধ বৃত্তের যদি ব্যাসার্ধটা ডি হয়, যে তার থেকে আমি ডি দূরত্বে দেখতেছি ব্যাসার্ধ ডি, তাহলে আপনার মোট দৈর্ঘ্য কত হবে 2 পাই ডি। আপনার এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের বৃত্তের পরিধির মোট দৈর্ঘ্য কত 2 পাই ডি। তাহলে বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ডি। দেখেন আগের চ্যাপ্টারে হুবহু এই প্রতিপাদনে আপনারা করছিলেন অসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য তার থেকে ডি দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি বের করতে যে। সো এটাই হচ্ছে আমাদের কার সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র। এখন প্রশ্নটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র পড়ে কি হবে। আমার যদি একাধিক তার থাকে অথবা একাধিক বস্তু কোথাও থাকে তখন আমরা অ্যাম্পিয়ারের সূত্রটা ব্যবহার করে খুব সহজে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এর মানটা বের করতে পারবো। সুতরাং আমি আগামী ক্লাসে আজকের ক্লাসে আর অ্যাম্পিয়ারের সূত্র নিয়ে টানবো না, মাথায় প্যাচ লাগাবো না আপনাদের। আজকের ক্লাসটা এখানে আমি শেষ করব। আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব আমি এই উইকে বলছিলাম, কারণ হচ্ছে আমি রবিবারের ক্লাস মিস করছি। সো এক্সট্রা ক্লাসটা হবে হচ্ছে ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন। এখন বৃহস্পতিবার দিন আমি আপনাদেরকে যে সময়টা বলছিলাম, বৃহস্পতিবার দিন আপনাদেরকে যে সময়টা বলছিলাম সেই সময় আপনারা জানালেন আপনাদের ক্লাস আছে, তাহলে আমি মেসেঞ্জারে আরেকটা টাইমের কথা বলবো, বললেন আপনাদের ওই সমস্যা আছে কিনা। সো এক্সট্রা ক্লাস হবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন এই চ্যাপ্টারের আমি অ্যাম্পিয়ারের সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের সূত্র থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো। আর অন্যান্য ম্যাথ এই চ্যাপ্টারের গুলা খুব সহজ এবং অধিকাংশ ম্যাথ আমি করাই দিছি। সো ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন আমাদের চ্যাপ্টার 5 শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা ইনশাল্লাহ জ্যামিতিক আলোক বিজ্ঞান নেক্সট উইক থেকে শুরু করে দিতে পারবো। ওকে, তাহলে আজকে একটু ছোট ক্লাস হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি আসলে অ্যাম্পিয়ারের সূত্রটা নিয়ে টানা হ্যাসরাগুলো একটা ক্লাসে করতে যাচ্ছি। আজকে শুধু আপনাদেরকে থিওরিগুলো পড়ায় দিলাম। ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্লিকেশন বা যে টাইপের ম্যাথ হতে পারে কয়েকটা ম্যাথ আমি এক টানে করাতে চাচ্ছি, যাতে করে সিকোয়েন্সটা ঠিক থাকে। আপনারা এই জিনিসগুলো একটু দেখে রাখেন, তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে। ওকে, তাহলে বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।